জুলাই অভ্যুত্থানকে সংবিধানে নয় রাজনৈতিক দলিলে রাখার প্রস্তাব বিএনপির। ঐকমত্য ছাড়া ঘোষণাপত্র হলে পাবে না গুরুত্ব, বলছেন সমমনা দলগুলোর নেতারা। এটার কোনো সাংবিধানিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। তবে এটা একটা ঐতিহাসিক দলিল, রাজনৈতিক দলিল। সকল আন্দোলন উল্লেখ রেখে আমাদের একটা জাতীয় সনদ হিসাবে সেটা ঘোষণা করাটা আমি আমার দলের পক্ষ থেকে বাস্তব মনে করি। এক পুলিশ কনস্টেবল সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির। চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ। চুয়াডাঙ্গায় সিভিল সার্জনের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থাকতেই খুলে বসেন ক্লিনিক ব্যবসা। চাপ প্রয়োগ করে তাদের ইচ্ছা মতো আমার নাম কেটে আর একজনের নাম বসাইছে। বিতর্কিত একটা সংশোধনীয় রেজাল্ট দিচ্ছে, একটা রোল নম্বর সে ভাইবা দিচ্ছে এবং পরবর্তীতে চাকরিটা তাকেই দেওয়া হয়েছে। 262 পরীক্ষা দিয়েছে, তার খাতাটা পরীক্ষা দেয়নি, তার খাতাটা এইটা তো এখন আমি বলতে পারবো না। ইন্দোনেশিয়ার বালিতে 65 যাত্রী নিয়ে ফেরি ডুবি, 4 জনের মরদেহ উদ্ধার। নিখোঁজ 41 জনকে উদ্ধারে চলছে অভিযান। আমন্ত্রণ সবাইকে। যমুনা নিউজের শুরুতে শিরোনামগুলো দেখছিলেন, বিস্তারিত জানাবো। সাথে থাকছি আমি জান্নাতুল কলি। জুলাই অভ্যুত্থানকে সংবিধানের অংশ না করে রাজনৈতিক দলিল হিসেবে রাখার প্রস্তাব করেছে বিএনপি। জুলাই ঘোষণাপত্রের জন্য দেওয়া প্রস্তাবে দলটি মুক্তিযুদ্ধকে রেখেছে সর্বাগ্রে। তার 4 মাস আগে জুলাই ঘোষণাপত্রের জন্য দলটি পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দিলেও এখনও সরকারের কোনো সাড়া পায়নি বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। সমমনা দলগুলোর নেতারা বলছেন, ঐকমত্য ছাড়া ঘোষণাপত্র দেয়া হলে এর গুরুত্ব থাকবে না। আরফিন শাকলির রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মাধ্যমে বর্তমান সংবিধান বাতিলের পক্ষে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা গত বছরের 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের ঘোষণাও দিয়েছিল তারা। পরে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র জারির দায়িত্ব নিলে খসড়া পাঠানো হয় রাজনৈতিক দলের কাছে। সরকারের সেই 3 পৃষ্ঠার খসড়ায় জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংবিধান, 1-11 ষড়যন্ত্র, আওয়ামী লীগের 15 বছরের শাসনামল ও স্বাধীনতার কথা তুলে ধরা হয়। পাশাপাশি ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থার অভিপ্রায়। খসড়া সেই ঘোষণাপত্র পেয়ে সেখানে মুক্তিযুদ্ধকে 1 নম্বরে রাখার প্রস্তাব করে বিএনপি, যুক্ত করে 7 নভেম্বর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটও। আমরা ঘোষণাপত্রে মহান স্বাধীনতা যুদ্ধের অংশটি প্রথমেই অ্যাড্রেস করেছি, তারপরে 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের বিষয়টি এবং 1990 সালের সামরিক স্বৈর শাসন বিরোধী যে ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, 5ই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, তাকে আমরা উজ্জ্বলভাবে ওখানে উপস্থাপন করেছি। জুলাই ঘোষণাপত্রের জন্য বিএনপি প্রস্তাব দেওয়ার 4 মাস পেরিয়েছে, অভ্যুত্থানেরও প্রায় 1 বছর চলছে। এ অবস্থায় সরকার কবে ঘোষণাপত্র জারি করবে তা এখনও জানায়নি। তবে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা ঘোষণাপত্রের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি চাইলেও এতে আপত্তি আছে বিএনপির। এটার কোনো সাংবিধানিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। তবে এটা একটা ঐতিহাসিক দলিল, রাজনৈতিক দলিল, রাজনৈতিক ঘোষণাপত্র হিসেবে এটাকে আর্কাইভে রাখা যায়। এটা রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই, এটা রাষ্ট্রীয় ব্যাপার। বিএনপির এমন অবস্থানে সমর্থন আছে সমমনা দলগুলোর নেতাদেরও। অস্বাভাবিক পরিস্থিতিতে অনেকগুলো কাজ জনগণের চাহিদা, অভ্যুত্থানের চাহিদার জন্য সম্পন্ন করতে হয়েছে। তাহলে তার একটা ন্যায্যতার প্রশ্ন, তার একটা স্বীকৃতির প্রশ্ন, সেই জায়গা থেকে প্রক্লামেশনের কথাটা এসছে। এখন হয়তো আমরা এক ধরনের বোঝাপড়া তৈরি হতে পারে। এটা ভবিষ্যতে আমি মনে করি জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে এর সাংবিধানিক মর্যাদা, সংবিধানের অংশ আমরা করতে পারি কিনা। তাইলে তো বিভিন্ন সময় যে আন্দোলন হয় ওইটার জন্য আলাদা আলাদা একটা ঘোষণাপত্র দিতে হবে। তবে আমাদের সকল আন্দোলন উল্লেখ রেখে আমাদের একটা জাতীয় সনদ হিসাবে সেটা ঘোষণা করাটা আমি আমার দলের পক্ষ থেকে বাস্তব মনে করি। তারা বলছেন, ঘোষণাপত্র দেওয়ার দায়িত্ব সরকারের, এর বাইরে কোনো দল ঘোষণাপত্র দিলে তা হবে সেই দলের।
যেখানে থাকবে না ঐক্যমতের প্রতিফলন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত 11:30টার দিকে ঢাকা মহানগরীর জুলাই প্রদর্শনীর গাড়িতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত সহ প্রদর্শনীর গাড়ির এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আর এই ঘটনায় রাত 12:30টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত জুলাই চিত্র প্রদর্শনী চলছিল। এতে রাত 11:30টার দিকে প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। গত 23 জুন একই কায়দায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ওই সময় 4 জন আহত হয়েছিলেন। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ। বুধবার রাজধানীর লালমাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গ্রেফতারের সময় দুর্জয় লালমাটিয়ার একটি বাসায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে 2014 এবং 18 সালে মানিকগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। দুর্জয়ের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে দুদকের কাছে। আর এর প্রেক্ষিতে আদালত দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে গুলি ছুড়ে 6 জনকে হত্যার ঘটনায় কনস্টেবল সুজন সহ গ্রেফতার 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আর আজ এই মামলার অভিযোগের গঠনের দ্বিতীয় দিনের শুনানি। এ বিষয়ে আরও কিছু তথ্য আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে চাই। আর সে কারণেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা যাব। সেখানে আমাদের সহকর্মী মাইনুল মারুফ আছেন। মাইনুলের কাছে জানতে চাবো, মাইনুল একটু জানাবেন আজকে এই মামলার পরবর্তী প্রক্রিয়া নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? দ্বিতীয় দিনের শুনানি হবে এবং এর আগের দিন আমরা দেখছি যে এই অভিযোগ গঠনের শুনানি হয় এবং সেখানে কিন্তু রাষ্ট্রপক্ষ শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষ সেখানে তুলে ধরেন যে চানখারপুলে কীভাবে এই গণহত্যা হয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম একটি ভিডিওতে যে কনস্টেবল সুজন সহ অন্যান্য যারা ছিলেন পুলিশ কর্মকর্তা তারা কিন্তু এবং পুলিশের অন্যান্য যারা ছিলেন কর্মকর্তা সহ কেউ শুয়ে কেউ বসে নানাভাবে কিন্তু টার্গেট করে কিন্তু ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং সেই ঘটনা কিন্তু শহীদ আনাস সহ 6 জন নিহত হয় এবং সেই ঘটনা কিন্তু 5 আগস্টের পর যে যখন মামলা দায়ের করা হয় ট্রাইব্যুনালে, এরপর কিন্তু তাদের গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পর কয়েকটি ধাপে আমরা দেখি যে তাদেরকে আনা হয় এবং আইনজীবী নিয়োগ দেওয়া হয়। যারা পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আইনজীবী নিয়োগ প্রক্রিয়া শেষে পরবর্তীতে এই অভিযোগ গঠনের শুনানি শুরু হয় গত কয়েকদিন আগে। এরপরে কিন্তু আমরা দেখেছি ওই দিন মূলত রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন কিন্তু শুনানি করে। আজ যে দিনটি, এই দিনটি মূলত আজ যে আসামি পক্ষ রয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা হয়তো শুনানি করবেন এবং সেখানে তারা আমরা যেমনটা জানিয়েছেন তারা আমাদেরকে তারা যারা আসামি রয়েছেন তাদের খালাস চাবেন এবং অব্যাহতি চাবেন তাদের এই মামলা থেকে। এবং এভাবে কিন্তু আমরা দেখেছি শুধু এই মামলা নয়, আরও কয়েকটি মামলাও কিন্তু একাধারে চলছে এবং বেশ কয়েকটি মামলা কিন্তু আর অভিযোগ গঠনের শুনানিও কিন্তু শুরু হয়েছে এবং ট্রাইব্যুনালে যে দ্রুত বিচার কাজ করার যে অঙ্গীকার ছিল প্রসিকিউশনে তারা বলছেন যে অন্যান্য যে সকল মামলাগুলো রয়েছে সেগুলো দ্রুতই বিচার কাজ শুরু হবে এবং আজ যদি অভিযোগ গঠনের শুনানি শেষ হয় এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে হয়তো বিচার কাজ শুরু হবে। ধন্যবাদ আপনাকে মারুফ। নীলফামারীর সৈয়দপুরে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে এনসিপির 3য় দিনের পদযাত্রা কর্মসূচি। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সরকার মাঝারুল মান্নান। মাঝার, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসেছেন কিনা, এসে পৌঁছেছেন কিনা জানাবেন। একই সাথে জানতে চাই আজকে এনসিপির আর কি কি কর্মসূচি রয়েছে দিনভর? অ্যাকচুয়ালি আমরা যে রংপুর সৈয়দপুরের যে অফিসার্স রেলওয়ে অফিসার্স ক্লাব আছে তা আমরা তার সামন থেকে যুক্ত হয়েছে। আমি যদি আপনাকে তথ্য দিতে পারি যে সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের যে ধারণাপত্র নিয়ে দেশ গড়তে যে জুলাই যাত্রা শুরু করেছে এনসিপি, সেটি আজ 3য় দিনের মতো জায়গায় এখানে এসে তারা আছেন এবং কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছেন তারা আমরা যতটুকু জেনেছি যে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে প্রথম দিনে এই যাত্রাটি শুরু হয়েছিল। এরপর গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম হয়ে কিন্তু এখন এই নীলফামারীর সৈয়দপুরে অবস্থান
করছেন এবং তাদের যে তিনটি কথা অর্থাৎ সংস্কার, বিচার এবং যে নতুন সংবিধান, সেই ধারণাপত্রগুলোকে সাধারণ মানুষকে দেবার জন্যই কিন্তু তারা তাই আয়োজনটি করেছেন। আজকে কি আয়োজন আছে আমরা একটুখানি শুনতে চাই। এখানে উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক জনাব আবু সাইদ লিওন আছে, আমি তার কাছে একটু শুনতে চাই যে আজকে কি কি কর্মসূচি আছে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে বিচার, সংস্কার এবং দেশ নতুন করে দেশ গড়তে আমরা যে পদযাত্রা শুরু করেছি তার অংশ হিসেবে আজকে সৈয়দপুরে, এই সৈয়দপুর জুলাই মাসের রণক্ষেত্র ছিল। খুনি হাসিনাকে বিতাড়িত করার জন্য সৈয়দপুরের সকল মানুষ ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করে এবং এখানে আমাদের একজন শহীদ ভাই রয়েছেন, শহীদ সাজ্জাদ, আমাদের খুব কাছেই শহরেই। আমরা তার কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের এরপর কি পদযাত্রা শুরু করব। এরপরে হচ্ছে আমরা উর্দুভাষী ক্যাম্প, আপনি জানেন যে এখানে অনেক ক্যাম্প রয়েছে, উর্দুভাষী রয়েছে, তাদের সঙ্গে কথা বলে আমরা সৈয়দপুর পাঁচমাথা মোড়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে। ধন্যবাদ আপনাকে মাঝার, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের আলোচনা। এ প্রসঙ্গের আরও কিছু তথ্য আপনাদের জানাতে চাই, আরিফুর রহমান সবুজের মাধ্যমে আছেন তিনি সেখানে। সবুজ, একটু জানতে চাই আজকে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সে বিষয়ে তথ্য থাকলে আমাদেরকে একটু জানাবেন। এই সাথে জানতে চাই কোনো রাজনৈতিক দল এসে পৌঁছেছে কিনা। এখনই মাত্র বৈঠকটি শুরু হয়েছে। সূচনা বক্তব্য দিচ্ছেন ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি আলী রিয়াজ, তিনি, এবং এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি এই বৈঠকটিতে বিগত আজকে নবম দিনের বৈঠক দ্বিতীয় দফায় তাদের প্রতিনিধিরা এর মধ্যেই যোগ দিয়েছেন এবং আলোচনাটিও শুরু হয়েছে। আজকে মূলত তিনটি এজেন্ডা রাখা হয়েছে: রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা। এটি একেবারেই নতুন এজেন্ডা, অর্থাৎ দ্বিতীয় দফায় বিগত 9 দিন ধরে যেই আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো আজকে হবে না। মূলত এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রপতির যে বিগত সময়ে যেটি দেখা গেছে যে যারা দণ্ডপ্রাপ্ত আসামি তাদের যেভাবে ক্ষমা প্রদর্শনের জায়গাটি ঘটেছে সেই জায়গাটির যেন পুনরাবৃত্তি না হয়, সেই জায়গাটি নিয়ে মূলত কমিশন একটি প্রস্তাবনা দিয়েছে রাজনৈতিক দলগুলোকে। সেই প্রস্তাবনার উপর আলোচনা হবে এবং এর পাশাপাশি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের একটি জায়গা বহুদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে, সেই জায়গাটি যেন করা হয় সেই প্রস্তাবনা দেওয়া হচ্ছে। মূলত এখন সূচনা বক্তব্য দিচ্ছেন। এই সূচনা বক্তব্যের পরেই মূলত রাজনৈতিক দলগুলো তাদের যে প্রস্তাবনাগুলো, অর্থাৎ অন্যান্য যে তিনটি এজেন্ডা নিয়ে যে প্রস্তাবনাগুলো, সেই প্রস্তাবনাগুলো নিয়ে তাদের মতামত আলোচনা করবেন। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি তিনি বলছেন যে বিগত 9 দিন ধরে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, অনেক বিষয় ঐক্যমত্যে পৌঁছানো গেছে, অনেক বিষয়ে খুব কাছাকাছি পৌঁছানো গেছে। আজকের তিনটি বিষয় তারা একটি ঐক্যমত্যের জায়গায় পৌঁছাবেন এবং দ্রুত তার সাথে জুলাই সনদ দেয়া সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে সবুজ। ভোলার তজুমুদ্দিনে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান 2 আসামি আলাউদ্দিন সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে নোয়াখালীর হাতিয়া থেকে এবং মামলার আরেক আসামি বহিষ্কৃত উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদকে ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার সকালে স্বামীকে আটকে রাখার খবর পেয়ে সতীনের বাড়িতে গেলে তার উপর নির্যাতন চালায় ফরিদ ও আলাউদ্দিন। সোমবার এই ঘটনায় 7 জনের নাম উল্লেখ সহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বামী। মামলার পর ভুক্তভোগীর সতীন, ঝর্ণা বেগম এবং আরেক আসামি মানিককে গ্রেফতার করেছে পুলিশ। যেমন থানা পুলিশের অভিযানের দল হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে রাত 11:30টার দিকে মামলার প্রধান আসামি আলাউদ্দিনকে আটক করে এবং আরেকটা অভিযানিক দল বোরহানউদ্দিন থানা এলাকা হতে রাত 3:30টার দিকে মামলার দ্বিতীয় আসামি ফরিদকে আটক করা হয়। তারা ফরিদুদ্দিন ইতিমধ্যে আমার থানা আছে। চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী পদের নিয়োগে ধরাকে সরাগেন করে অভিযোগ উঠেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা দিতে গিয়ে দেখেন তিনি বাদ। আবার এমনও ঘটনা ঘটেছে লিখিত পরীক্ষায় আলাদাভাবে অংশ নিয়ে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন।
প্রশ্ন ফাঁসের অভিযোগ তো আছেই। সাম্প্রতিক ওই নিয়োগ পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন আর বিতর্ক। সরজমিনে অনুসন্ধানে গিয়ে নেপথ্যে পাওয়া গেছে সেই ডাক্তার হাদি জিয়াউদ্দিনকে, যার বিরুদ্ধে গেল বছর দুর্নীতি অনিয়মের রিপোর্ট প্রচার করেছিল যমুনা নিউজ। তিনি এখন সিভিল সার্জন। আখলাকুস সাফা এবং জিসান আহমেদের অনুসন্ধান ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। 20 জুনের ফুটেজ এটি। একযোগে লিখিত পরীক্ষা নেওয়া হয় চুয়াডাঙ্গার 19টি কেন্দ্রে। 39টি স্বাস্থ্য সহকারী পদের জন্য আবেদন করেছিলেন 13,668 জন। আপনাদের এই জিনিসগুলো কি সর্বপ্রথম ফেসবুকে অভিযোগ ওঠে পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁসের। এই প্রশ্নে পরীক্ষা দিয়েছি, এই সেম প্রশ্নে পরীক্ষা দিয়েছি। ইউনিসেফের পূর্ণরূপ কি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত, সেই দেখেন অ্যান্সার সব নিচেই দেওয়া আছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের বাসা কোথায়, পাশে অ্যান্সার দেওয়া বাথোয়া। এইভাবেই তো ছড়িয়েছে প্রশ্ন। এই মেহেদি হাসানকে জানানো হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। ভাইবা দিতে গিয়ে দেখেন তার জায়গায় রিপ্লেস করা হয়েছে অন্য একজনকে। চাপ প্রয়োগ করে তাদের ইচ্ছা মতো আমার নাম কেটে আর একজনের নাম বসাইছে। মৌখিক পরীক্ষার ডাক পেয়েছিলেন সাজেদুর রহমান। ভাইবার কিউতে দাঁড়িয়ে অন্য কিছু টের পান তিনি। একজনের পরীক্ষা না দিয়েও রোল নম্বর এসছে, সেখানে হচ্ছে যে পরবর্তীতে তারটা নাকি এসছে। তো সংশোধিত রেজাল্ট যদি হয়, শুধু একজনের ক্ষেত্রে তো আর সংশোধিত রেজাল্ট হওয়া সম্ভব না। আমাদের ভাইবা সবার লাস্টে, কিন্তু আবার এই ভাইবাটা কে দিচ্ছে, তখন ওটা দেখলাম যে ওই যে বিতর্কিত একটা সংশোধনীয় রেজাল্ট দিচ্ছে একটা রোল নম্বর, সে ভাইবা দিচ্ছে একান্তে, এবং পরবর্তীতে চাকরিটা তাকেই দেওয়া হয়েছে। যে প্রার্থীর আলাদা পরীক্ষা নেওয়া হয় চূড়ান্ত নিয়োগ পেয়েছেন তিনি। ঠিকানা ধরে বাড়িতে যাই আমরা, দেখা না পেলেও কথা হয় মোবাইল ফোনে। আচ্ছা, আপনি জয়েন করবেন কবে? আমি এখন এই বিষয়ে সিদ্ধান্ত নিইনি, এখন আমার ডেট আসছে না। 22 জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষার দিন সকালে সংশোধন করা হয় তা। অভিযোগ ওঠে পরীক্ষাই দেননি এমন প্রার্থীরাও উত্তীর্ণ হন ওই সংশোধনীতে। শোনা যাক সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক প্রার্থীর মুখেই। আমার তো 263, আমার সামনে থাকার কথা 262, সে পরীক্ষা দেয়নি। আমার পিছনে 264, সেও পরীক্ষা দেয়নি। তারপরেও দেখলাম যে ওদের হচ্ছে রেজাল্ট এসছে 262, ঠিক আছে। একটা চাকরির নিয়োগ পরীক্ষায় কত রকমের দুর্নীতি হতে পারে, চুয়াডাঙ্গা সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পরীক্ষার দুর্নীতির কিছু নমুনা যদি দেখায়, আপনারা অবাক হয়ে যাবেন। অন্তর্বিশ্বাস চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছেন, পাশাপাশি করেন শিক্ষকতা। নিয়োগে অনিয়ম নিয়ে তার করা ভিডিও পুরো জেলায় ভাইরাল। কি দেখেছেন তিনি? একজন পাশ করা ঘোষণা করা হয়েছে, তাকে পরবর্তীতে ফেল দেখানো হচ্ছে, এবং বিশেষ কাউকে পাই দেখিয়ে ওই একজনকে একান্তভাবে ভাই বানিয়ে আবার হচ্ছে নিয়োগ দেওয়া হচ্ছে। কেউ কেউ দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড তুলে পিন দিয়ে ফেলছে, তো ফেলার পর যখন পরীক্ষা দিতে গেছে সে হচ্ছে পরীক্ষার সেন্টার খুঁজে পায় না। অনেকের আসছে 2টা ভেন্যু আসার কারণে কোথায় সে যাবে কনফিউজ হয়ে গেছে। এমনও হয়েছে একজন 2 সেন্টারেই গিয়েছে, কিন্তু সে হচ্ছে তার নিজের কোথায় সিট সেটা সে খুঁজে পাচ্ছে না। এই পরীক্ষা কমিটির সদস্য সচিব ছিলেন জেলার সিভিল সার্জন। বেশিরভাগের অভিযোগের আঙুল তার দিকেই। ইউনিসেফের পূর্ণাঙ্গ রূপ কি, সদর দপ্তর কোথায়, এই প্রশ্নগুলো আসছিল। এই প্রশ্ন ছিল, তো এটা তো আগের রাতেই এই প্রশ্নটা বেশ কয়েকজন পেয়েছে, ইভেন আমার কাছেও এসেছে প্রশ্নটা। এইটা আসলে দেখেন, আগের রাতে এই প্রশ্নটা আমার কাছেও এসেছে। ইভেন 62 কি পরীক্ষাটা দিয়েছে কোথায়? তাহলে 262 পরীক্ষা দিয়েছে, তার খাতাটা সেন্টারে পরীক্ষা দেয়নি। তার খাতাটা এইটা তো এখন আমি বলতে পারবো না। 262 অ্যাটেন্ডেন্স এটাকে একটু দেখানো যাবে? এইটা আমার কাছে এখন নেই, এটা যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এটা সব প্রাঙ্গবন্দী আছে। হাসপাতাল, জি ক্লিনিক হাসপাতাল বলতে আমি একটা জায়গায় বসি আর কি। জি ওটা হচ্ছে ওখানে বসছি আর কি, নিজের তো আসলে না। আমরা তো নিয়োগ দিয়ে আসলে মানসিকভাবে খুব। ইনি সেই ডাক্তার হাদি। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থাকা অবস্থায় নিজেই ক্লিনিক খুলে সরকারি হাসপাতালে রোগীদের নিয়ে যেতেন, তারই অনুমোদনহীন ডক্টরস কেয়ার ক্লিনিকে। যমুনায় এই রিপোর্ট প্রচারের পর সাময়িক বন্ধ রাখা হয় সে হাসপাতাল। এখন তা আবারও চালু, কারণ ডাক্তার হাদি নিজেই এখন সিভিল সার্জন। আপনার ওই হাসপাতালটা কি ডক্টরস কেয়ার স্পেশালিস্ট হাসপাতাল চলছে আর কি, চলছে। পারমিশন হয়ে গেছে তো? জি, পারমিশন অনেক আগে হয়েছে। বেশ রোগীরাও বোধহয় ওখানে বেশি এখন। না, পেশেন্ট বেশি বলতে তো ওটা তো আসলে আপনার ওয়াইফও তো ওটাতে বসে এখন? হ্যাঁ, আমার ওয়াইফ সোনোলজিস্ট।
ওই হাসপাতাল ভবনই তার বাড়ি, স্ত্রীসহ সেখানেই রোগী দেখেন, করেন সার্জারি। সরকারি হাসপাতাল থেকে রোগী পাঠানোর বন্দোবস্ত এখনও আছে, কারণ ওই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এখন তার নিজের স্ত্রী। এই ডাক্তার হাদির বিরুদ্ধে এমন অনিয়ম আর দুর্নীতির আরও 7টি পয়েন্ট সুনির্দিষ্টভাবে উল্লেখ করে 3 পাতার অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তর আর দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দিয়েছেন রোগীর স্বজনেরা। তারা চান এই ঘটনাগুলোর নিরপেক্ষ আর স্বাধীন তদন্ত হোক। এদিকে ভুক্তভোগী নিয়োগ প্রার্থীরা চান এ নিয়োগ প্রক্রিয়া যেন হয় বিতর্কের ঊর্ধ্বে। বিষয়টা রিটেন পরীক্ষা থেকেই প্রশ্নবিদ্ধ। আমার যদি আবারও পরীক্ষা নেই, ওই 4 জনের ভেতরে আমি আগে থাকবো। এটা মুস্তাফা, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ইন্দোনেশিয়ার বালিতে 65 যাত্রী নিয়ে ডুবে গেছে একটি ফেরি। অন্তত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ 38 জন। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা কর্তৃপক্ষের। বুধবার ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশের কেতাপাং বন্দর থেকে ছেড়ে যায় এমভি টুনু প্রাতাম নামের একটি ফেরি। গন্তব্য ছিল বালির গিলিমানব বন্দর। স্থানীয় বার্তা সংস্থা জানিয়েছে, কেতাপাং বন্দর থেকে যাত্রা শুরুর আধ ঘন্টার মধ্যেই ডুবে যায় ফেরিটি। দুর্ঘটনার সময় ফেরিতে 12 ক্রু এবং 53 জন যাত্রী ছিলেন। মোট গাড়ির সংখ্যা ছিল 22টি। খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করে জরুরি বিভাগের সদস্যরা। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে 23 জনকে।